আসসালামু আলাইকুম। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম সালাম স্যার। স্যার। আচ্ছা, আমরা আজকে 15.7 পড়াবো। তার একটু 15.5 এবং 6 কি পড়ানো হয়েছে সেটা মনে করে দিই। 15.5, 15.6 এবং 15.7 একই টাইপের ম্যাথ, সামান্য একটু শুধু ফর্মুলা ডিফারেন্স এবং অ্যাপ্লিকেশন একটু ডিফারেন্স পাওয়া যাবে। 15.5 থেকে যদি শুরু করি, 15.5-এ পড়ানো হয়েছিল সারফেস ইন্টিগ্রাল। সারফেস ইন্টিগ্রেশনের যেটা মিনিং ছিল, একটা সারফেস, সেই সারফেসের মধ্যে আমরা ইন্টিগ্রেশন করি। সেই ইন্টিগ্রেশন করার মাধ্যমে সারফেসের এরিয়া বের করা হয় অথবা সারফেসের ম্যাস বের করা হয়। এখানে 15.5 চ্যাপ্টারে আমরা সারফেস ইন্টিগ্রেশন বলতে কি বুঝি এই সেটা নিয়ে একটু আলোচনা করা হয়েছিল এবং একটা ফর্মুলা দিয়ে ম্যাথ করানো হয়েছিল। এখানে তিনটা ফর্মুলা দেওয়া আছে। আমরা ম্যাথ করানোর সময় একটা ফর্মুলা ইউজ করে ম্যাথ সলভ করেছিলাম। দেখো, এখানে সারফেস ইন্টিগ্রেশনে প্রথমে জেড এক্স ওয়াই এর ফাংশন ছিল এবং যে সারফেসটা ছিল তার নাম দেওয়া হয়েছিল সিগমা। এই সিগমা সারফেসে ইন্টিগ্রেশন করানোর সময় আমরা সেই সারফেসটাকে বা থ্রি ডাইমেনশনাল সারফেসটাকে এক্স ওয়াই প্লেন বা তলে তার প্রজেকশন ফেলানো হয়েছিল এবং সেই প্রজেকশন যে রিজনকে বাউন্ড করেছিল আর সেই রিজনের মাধ্যমে আমরা ইন্টিগ্রেশন করার মাধ্যমে সারফেস ইন্টিগ্রেশনের ভ্যালু বের করেছিলাম। এখন এবং দুটা দুটা এক্সাম্পল করা হয়েছিল, এক্সাম্পল 2 এবং এক্সাম্পল 3। এখানে আমরা সারফেস ইন্টিগ্রেশনের মান বের করেছিলাম, সরাসরি সারফেস ইন্টিগ্রাল, কোনো অ্যাপ্লিকেশন ছিল না। এটা ছিল 15.5 চ্যাপ্টারের ম্যাথ, সরাসরি এটা ফাংশনের সারফেস ইন্টিগ্রেশনের মান বের করা। তার পরবর্তী ক্লাসে আমাদের মানে তার পরবর্তী লেকচারের অংশে 15.6 নিয়ে আমরা আলোচনা করেছিলাম, শেষে সারফেস ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন। সারফেস ইন্টিগ্রেশন অ্যাপ্লিকেশন পড়ার সময় আমরা আসলে ফ্লাক্স নিয়ে পড়াচ্ছিলাম। ফ্লাক্স হচ্ছে কোনো একটা জায়গা থেকে ইউনিট ভলিউমে যে পরিমাণ ফ্লো চলে যাবে বা বের হয়ে যাবে। সারফেস ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন হচ্ছে ফ্লাক্স। আমরা যদি সারফেস ইন্টিগ্রেশনের 15.5-এ যে সারফেস ইন্টিগ্রেশন করা হয়েছিল সেই ইন্টিগ্রেশনটা করা হবে, কিন্তু তাকে ইউজ করে করা হবে, কিন্তু নাম এখানে চলে আসছে অ্যাপ্লিকেশন অফ সারফেস ইন্টিগ্রাল। সেটা ছিল ফ্লাক্স। ফ্লাক্স পড়ানোর সময় আমরা এখানে একটা ম্যাথ সলভ করেছিলাম, যেটা মনে করে দিচ্ছি। ফ্লাক্স বলতে আমরা কি বুঝি? দ্য ভলিউম অফ ফ্লুইড দ্যাট পাসেস থ্রু দ্য সারফেস ইন ওয়ান ইউনিট অফ টাইম। একটা নির্দিষ্ট একক সময় বা ইউনিট টাইমে কোন একটা সারফেস থেকে এই যে পরিমাণ ভলিউম ফ্লুইড চলে যায় বা পাস করে, সেটাকে বলা হচ্ছে ফ্লাক্স। তার মানে একক সময়ে কোনো সারফেস থেকে যে পরিমাণ ফ্লো চলে যাবে, তার মানে একটা সারফেস যে কোনো সারফেসকে ফ্লো পাস করতে পারে। একটা সারফেস এখান থেকে একটা নির্দিষ্ট ভলিউম ফ্লো বের হয়ে যাবে, ইউনিট সময় যে ভলিউমটা বের হবে তার নামই দেওয়া হয়েছে ফ্লাক্স। আর এই ফ্লাক্স পড়ানোর সময় আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে, একটা সারফেস থেকে ফ্লাক্স যখন বের হয়ে যাবে তখন সেই ফ্লাক্সটা একটা নির্দিষ্ট দিকে যাবে, নর্মাল ডিরেকশন যাবে। যদি এফ ফোর্স কাজ করে এই ফ্লাক্সের উপরের সিগমার উপর, তাহলে এফ যেদিকে কাজ করবে তার সাথে যে ডিরেকশনে আমরা পারপেন্ডিকুলার ডিরেকশনে আমরা যে তার প্রজেকশন নেই, সেই প্রজেকশনটা সেই সেই অংশটুকুকে বের করে নিয়ে যাবে, মানে ফ্লো হিসাবে বের করে নিয়ে যাবে। আর এই ব্যাপারটাকেই আমরা বলতেছিলাম ফ্লাক্সের পরিমাণ। আর ফ্লাক্সের পরিমাণ বোঝানোর সময় একটা নির্দিষ্ট জায়গায় ফ্লাক্স বের করার জন্য এফ ডট এন ডিএস ছিল। তার মানে আমাদের ফর্মুলাকে সামান্য মডিফাই করা হয়েছিল। যে ফর্মুলা ছিল ডাবল ইন্টিগ্রাল, সেই ফর্মুলার সাথে একটা এডিশনাল টার্ম এখানে চলে আসছিল। সেই এডিশনাল টার্মটা হচ্ছে একটা ভেক্টর এন, যেটা আমরা বলি ইউনিট ভেক্টর বা নর্মাল নর্মাল ডিরেকশনে ভেক্টর, বা সারফেসের সাথে নর্মাল ডিরেকশনে একটা ভেক্টর, তার সাথে ফোর্সের ডট প্রোডাক্ট। সেটা কি মিন করতেছে? সেটা মিন করতেছে যে সারফেস থেকে কি পরিমাণ ফ্লো চলে যাচ্ছে। আর ডিএস হচ্ছে একটা নির্দিষ্ট সারফেসের এরিয়া। আচ্ছা, যাই হোক, আমাদের সারফেস ইন্টিগ্রেশন করার সময় আমরা ইউনিট নর্মালকে সাধারণত গ্রাডিয়েন্ট হিসেবে রিপ্রেজেন্ট করতেছিলাম।
তারপর আমরা দেখানো হলো আমরা সরাসরি যে ফর্মুলা ইউজ করে ম্যাথ করব সেই ফর্মুলাটা দেখতে অনেকটা এরকম, এফ ডট এন ডিএস। আর আমাদের ম্যাথ করার সময় সারফেস ইন্টিগ্রেশনটা আমরা যখন করব তখন আমরা সরাসরি ডাবল ইন্টিগ্রেশন করব। আর এন এর মান বের করার জন্য আমরা ফর্মুলা ইউজ করলাম, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ জি। এন হচ্ছে একটা সারফেসের উপর নরমাল। তাহলে একটা সারফেস যদি এরকম হয়, এই সারফেসটাকে যদি আমরা ওরিয়েন্টেড সারফেস চিন্তা করতে পারি, তখন এই সারফেসটাকে আমরা লিখতে পারি, এভাবে লিখতে পারি, জি এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0। এই ফর্মে আমরা তাকে রিপ্রেজেন্ট করতে পারি। এই ফর্মে যখন আমরা রিপ্রেজেন্ট করব তখন এই সারফেসটার উপর যে কোনো নর্মালের ফর্মুলা হচ্ছে এন, এন সমান সমান গ্রাডিয়েন্ট অফ জি। এটা হচ্ছে এই সারফেসের উপর নরমাল। তার মানে যে কোনো সারফেসকে যদি আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি এক্স ওয়াই জেড এর ফাংশন আকারে, তার যদি গ্রাডিয়েন্ট বের করি তার সেই সারফেসের উপর আমরা নরমাল ভেক্টর পাবো। এটা ছিল এর আগের লেকচারের পড়া, এবং এখান থেকে আমরা একটা ম্যাথ সলভ করেছিলাম। এবং এক্সাম্পল 2 করার সময় বলা হয়েছিল যে একটা সারফেস, সেই সারফেসটা দেখতে হচ্ছে এরকম, জেড, জেড একটা ফাংশন, সে একটা ফোর্স কাজ করতেছে, সেই ফাংশনটা দেখতে হচ্ছে এরকম এ ধরনের। এখান থেকে আউটওয়ার্ড ডিরেকশনে আমাদের ফ্লো চলে যাচ্ছে। এই সারফেস, এই উপরের তল থেকে কি পরিমাণ ফ্লো যাচ্ছে, যেটাকে আমরা বলতেছি ফ্লাক্স, এই ফ্লাক্সটা বের করে দেখাও এই ভেক্টর ফিল্ডের কারণে। তার মানে এই ধরনের যে সারফেস, সিগমা সারফেস নাম দেওয়া হয়েছে, এই সারফেসের উপরের তল থেকে ওরিয়েন্টেড আপ বলা হয়েছে, মানে হচ্ছে উপরের তল থেকে কি পরিমাণ ফ্লো চলে যাচ্ছে। আর ফ্লো মানে হচ্ছে ফ্লাক্স, যখন সেটা ইউনিট টাইমে হবে তখন সেই ফ্লোটাকে বলতেছি ফ্লাক্স। আর সেই ফ্লাক্সটা একটা ভেক্টর ফোর্সের কারণে যাচ্ছে, এই জন্য এই সারফেস থেকে কি পরিমাণ ফ্লো যাচ্ছে সেটার পরিমাণ বা ফ্লাক্সের পরিমাণ হচ্ছে ফাই এফ ডট এন ডিএস, সিগমা হচ্ছে সারফেস। আর আমরা এন বের করার জন্য কি ফর্মুলা ইউজ করি? এন বের করার জন্য আমরা গ্রেডিয়েন্ট অফ জি বের করি, এই বইয়ের ফর্মুলা ইউজ করি না। আমরা কি কি করলাম, এই ফাংশনটাকে আমরা এভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে যেহেতু ওরিয়েন্টেড আপ এখানে লেখা আছে, ওরিয়েন্টেড আপ, এই জন্য আমাদের এখানে জেড এর মানটা প্লাস কনসিডার করতে হবে। তাহলে এই সম্পূর্ণ টার্মটাকে আমরা এইভাবে লিখতে পারি, জি এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0। আর তাহলে ইউনিট নরমাল কি হবে? ইউনিট নরমাল হচ্ছে সারফেসের উপর নরমাল, গ্রেডিয়েন্ট অফ জি। গ্রেডিয়েন্ট অফ জি যদি বের করতে চাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2x পাশে ডিফারেন্সিয়েট করলে i প্লাস 2yj প্লাস 1, সেই মানটা এখানে বসানো হয়েছে। এই যে মানটা বের করলাম এই ভ্যালুটাই এখানে বসানো হয়েছে। এখানে বসানোর পর ডট প্রোডাক্ট নেওয়া হয়েছে, এক্স এর সাথে 2x এর মাল্টিপ্লিকেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে 2x স্কোয়ার। তো ওয়াই এর সাথে 2y কে আমরা মাল্টিপ্লাই করলে ডট প্রোডাক্ট নিলে পাচ্ছি 2y স্কোয়ার। আর জেড এর সাথে 1 কে মাল্টিপ্লাই করলে পাচ্ছি হচ্ছে জেড। কিন্তু আমাদের ম্যাথ যেহেতু আমরা এক্স ওয়াই প্লেনে করব, সেখানে কোনো জেড থাকবে না। আর জেড যদি না থাকে তাহলে আমরা এখানে কি বসাবো, জেড এর মানটা বসাই দিব, জেড সমান সমান 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো জেড এর মানটা যদি এখানে আমরা ইনপুট দেই 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ক্যালকুলেশন করলে কত পাবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1, মানে এই টার্মটা পাচ্ছি আমরা। এর পরবর্তীতে আমরা এই টার্মটাকে ইন্টিগ্রেট করার জন্য এক্স ওয়াই তলের আমরা একটা পোর্শনকে খুঁজে নিব, যেটা সারফেসের প্রজেকশন।
এই সারফেস, সেই সারফেসটা যদি প্রজেকশন পর এক্স হয় তাহলে সে দেখতে একটা সার্কেলের মতো হয়। আর আমরা জানি সার্কেলের সময় পোলার ফর্ম যদি নেই তাহলে তার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মানকে বসানো যায় আর স্কোয়ার প্লাস ওয়ান, আর ডি এর পরিবর্তে লিখতে পারবো আর ডি আর ডি থিটা, যেখানে সারফেসের ইউনিট যেহেতু সার্কেল তার মানে রেডিয়াস হচ্ছে ওয়ান আর থিটা হচ্ছে 360 ডিগ্রি জিরো থেকে। ক্যালকুলেশন করলে আমরা ফ্লাক্সের পরিমাণ বের করতে পারলাম। এটা ছিল এই গত চ্যাপ্টারের পড়া। তার মানে এই 15.5-এ আমরা সরাসরি সারফেস ইন্ডিকেশনের মান বের করলাম। 15.6-এ আমরা সারফেস ইন্ডিকেশনের অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করলাম এবং সেখানে ফ্লাক্সের পরিমাণ বের করলাম। 15.7-এ আমরা একই কাজ করব, কিন্তু আমরা ডিফারেন্ট থিওরেম অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে ডাইভারজেন্স থিওরেম। আমরা 15.7-এ ফ্লাক্সের পরিমাণে বের করব, আমাদের সারফেস ডিফারেন্ট হবে, আরো কিছু ইনফরমেশন ডিফারেন্ট, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না, আমরা শুধু প্রসিডিওর নিয়ে আলোচনা করব। কিন্তু আমরা সেই একই কাজ করবো, একটা একটা সারফেসের চারপাশ থেকে কি পরিমাণ ফ্লো চলে যাচ্ছে সেটা বের করব, এবং সেটা বের করার জন্য আমরা ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করব। আমার কথা ক্লিয়ার? আমরা কি করে যাচ্ছি সেটা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা স্যার তাহলে আমরা, হ্যাঁ স্যার 15.5 এর এক্সারসাইজ 3টা একটু করে দিবেন স্যার, অনেক ট্রাই করেছি পারিনি স্যার। আচ্ছা ক্লাসটা শেষ করে দিব। থ্যাংক ইউ স্যার। এখন তো ক্লাস চলতেছে, রেগুলার ক্লাস, পড়া লেকচার শেষ করি, তারপর ক্লাস শেষে ওয়েট করো, তারপর তোমার প্রবলেম দেখি কোথায় সমস্যা আছে, তারপর সেটা দেখবো, সলভ করে দেওয়ার চেষ্টা করবো। স্যার আমাদের লাস্ট ক্লাসের লেকচার আপলোড করেছিলেন? হ্যাঁ, তুমি দেখোনি লেকচার? না স্যার, আমি তো গতকাল রাতেও দেখেছিলাম, মানে লাস্ট লেকচার 20 পর্যন্ত আপলোড করা ছিল, 21 আর জি খুঁজে স্যার, পাইনি। আমিও এটা ওয়ান্ডার করছিলাম, লাইক কালকে আমি গো থ্রু করলাম, বাট স্যার আপনি এখন যেগুলো করেন ওটা আপলোড দেন নাই। আবার চেক করো এখন, দেখো 21 তো লেকচার হয়, 20 পর্যন্ত আছে। ভালো মতো খুঁজে দেখো ওই ফোল্ডারটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত, আবার দেখো, আবার ওখানে যাও, গিয়ে দেখো ওইখানে 21 দেওয়া আছে, উম, তখনই দেওয়া আছে সম্ভবত। আচ্ছা স্যার। আজকে সকালেও আমি দেখছি যে আজকে কোথা দিয়ে পড়া শুরু করবো দেখার আগে 21 লেকচারটা কোন পর্যন্ত পড়ানো আছে আমি আজকে সকালে দেখলাম। আমি, আমার যদি মনে পড়ে আমি আপলোড করছি, তারপর দেখে নাও যে আপলোড হয়েছে কিনা। তবে আপলোড হওয়ার কথা হিসাব মতে। অন্যদের কি অবস্থা, অন্য চেক করছিল? জি স্যার জি স্যার 20 পর্যন্তই ছিল স্যার, গতকাল পর্যন্ত। 20 পর্যন্ত আছে, আমি নিজেকে মাত্র দেখলাম। স্যার আমি পাইছিলাম স্যার। সমস্যাটা কি জানো, আমরা হচ্ছে খুব বেশি অলস। এই যে সেকশন এফ, এই দেখো, তুমি যখন উপর থেকে দেখছো 20, তখন নিচে দিয়ে তাকাও নাই, এই দেখো 21 সবার নিচে। স্যার যাদের অ্যাসেন্ডিং অর্ডারে দেওয়া তাদের একদম টপে আছে 21। এটা তো সাধারণ ব্যাপার, একটা ফোল্ডার পুরোটা দেখবা যে কোথায় আছে, যে লেকচার 20 তারপর আর কিছু দেখো নাই গা। একটু দেখো এই যে 21 দেখতে পাচ্ছ, 21 এই যে, জি স্যার, জি স্যার, দেখা যাচ্ছে। এখানে দেখো লেখা আছে লাস্ট মডিফাই কত, সেপ্টেম্বর 20, আছে কয় তারিখ, সেপ্টেম্বর 22, এবং গত মানে 20 তারিখে তো আমি আপলোড করে দিছি। স্যার সিরিয়ালি আপলোড দেন তো স্যার, এই জন্য দেখে বের হয়ে গেছি, নিচে দেখা হয়নি। না না, এখানে একটু এগুলো দেখতে হতে হবে, এখানে লেকচার, এখানে 21টা সেল ব্রেক করছে কারণ জানি না, এখানে লেকচার তো দেখো, লেকচার সে একই ফরম্যাটে তো, একটু আমি মনে হয় স্পেস দেই নাই মনে হয়, অথবা হাই পেন দেই নাই, কিছুটা হবে হয়তো বা, এই কারণে সম্ভবত ব্রেক হয়েছে এটা। আচ্ছা এটা একটা ইয়া দেই, একটু মাঝখানে একটা ইয়া দেই, সেটা দেইনি। এটা খুব স্বাভাবিক ব্যাপার, ফোল্ডারটা পুরোটা দেখবা, খালি কষ্ট করে এই নিচে এসে দেখবা যেখানে আছে কিনা। আচ্ছা যাই হোক, দেখে নিও আর কি। আচ্ছা দেখো, ডাইভারজেন্ট থিওরেম নিয়ে আমরা একটা আলোচনা করি। ডাইভারজেন্ট থিওরেমে সাধারণত ডাইভারজেন্ট কিভাবে আমরা বের করি, এফ একটা ফাংশন, এই ফাংশনটাকে যদি আমরা ডাইভারজেন্ট বের করি, তাহলে ডাইভারজেন্ট বের করার জন্য ডাইভারজেন্ট এফ, মানে এই ফাংশনটাকে আমরা প্রথমে যেটাকে আমরা বলি ডেল অপারেটর। ডেল অপারেটরটা কি ছিল,
এটার সাথে ডট প্রোডাক্ট এফ এর ডট প্রোডাক্ট যদি আমরা নেই, তাহলে এখানে ডেল অপারেটর ছিল ডেল্টা বাই ডেল্টা এক্স আই প্লাস জে ডেল্টা বাই ডেল্টা ওয়াই প্লাস কে ডেল্টা বাই ডেল্টা জেড। এটার সাথে যদি এফ এ ডট প্রোডাক্ট করো, তাহলে কি হবে? ফার্স্ট কম্পোনেন্ট ওয়াইজ ডট প্রোডাক্ট হবে। তো ডেল্টা এফ বাই ডেল্টা এক্স ডেল্টা জি বাই ডেল্টা ওয়াই ডেল্টা এইচ বাই ডেল্টা এইচ, তার মানে আমরা আমরা ডাইভারজেন্ট পাবো। এটা আবার মনে করে দিলাম। আর ডাইভারজেন্ট থিওরেমে সেই একই কাজ করতেছি, ওই যে এর আগে চ্যাপ্টার যেটা করা হয়েছে, কিন্তু এখানে আমরা যেটা করবো ট্রিপল ইন্টিগ্রেশনের মাধ্যমে সলভ করবো। এফ ডট এন ডিএস আগে যেটা করা হয়েছে আগে চ্যাপ্টারে ডাবল ইন্টিগ্রেশনের মাধ্যমে, আর এখন ট্রিপল ইন্টিগ্রেশনের মাধ্যমে করা হবে। পরীক্ষার সময় খেয়াল রাখবো যে আমরা আসলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করতেছি। তো সিমিলারলি ডাইভারজেন্ট অফ এফ বের করার মাধ্যমে ট্রিপল ইন্টিগ্রেশন করলে ম্যাথ সলভ হয়ে যাবে। আমাদের ফর্মুলাটা মেমোরাইজ করতে হবে, সেটা কোনো উপায় নাই। দেখো এখানে বলা হয়েছে ইউজ দ্য ডাইভারজেন্ট থিওরেম টু ফাইন্ড দ্য আউটওয়ার্ড ফ্লাক্স অফ দ্য ভেক্টর ফিল্ড। মানে এফ দেওয়া আছে এবং কোন সারফেস থেকে ফ্লাক্স চলে যাবে, মানে ফ্লোটা প্রবাহিত হচ্ছে বা ফ্লো চলে যাচ্ছে কোন দিকে, বাইরের দিকে, আউটওয়ার্ড ফ্লাক্স বের করতেছি। তো এক্স স্কোয়ার এ স্কোয়ার, তার মানে হচ্ছে এটা একটা আমাদের স্ফিয়ার বা গোলক, এই গোলকের চারপাশ থেকে কি হচ্ছে ফ্লাক্স বের হয়ে আসতেছে, আর সেটার জন্য কোন ফোর্স কাজ করতেছে, এই ফোর্সটা কাজ করতেছে। তো আমাদের ফর্মুলাটা কি হবে? ফর্মুলাটা হবে ফাই এফ ডট এন ডিএস। আর সরাসরি যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি, আমাদের এখানে কি করতে হবে? আমরা এখানে যে ফর্মুলাটা ছিল এই ডাইভারজেন্ট এফ বের করব। তো প্রথম কাজ হচ্ছে এফ এর ডাইভারজেন্ট বের করা। তা এফ এর ডাইভারজেন্ট বের করলাম, এফ এর ডাইভারজেন্ট বের করার পর আমরা পাচ্ছি 1। আর আমাদের এখানে ট্রিপল ইন্টিগ্রেশন করতে হবে। তা আমরা এই ট্রিপল ইন্টিগ্রেশনটা আগে শিখে আসছি, একটা ভলিউম বের করা, এর সরাসরি লিখে দিছে, তাহলে আমাদের মোটামুটি ফ্লাক্সের পরিমাণ বের হয়ে আসতেছে। দেখো তো কার কোনো কোশ্চেন আছে কি নাই ম্যাথে? সবাই একটু এক্সাম্পল টুটাকে দেখো, তারপর আবার ওখানে ফিরে যাব। সবাই একটু 2 মিনিট এক্সাম্পল টুটা ভালো মতো দেখো, পরে আবার আমি আসতেছি।
এক্সাম্পল 2 থেকে আর কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার এখানে তো আমরা ফ্লাক্সই বার করছি কিন্তু ডিফারেন্ট ফর্মুলায়। হ্যাঁ, এখানে আমরা ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করতেছি আর আমাদের ত্রিপুরি ইউজ করতেছি। হ্যাঁ, আমরা ফ্লেক্সিবেল করতেছি কিন্তু ডিফারেন্ট ফর্মুলা। আর ডিফারেন্ট ফর্মুলার জন্য কিছু কারণ আছে, যে কারণ আমাদের যে সারফেসটা আছে সারফেসটা তার অবস্থান চেঞ্জ করছে, মানে বিভিন্ন ধরনের সারফেস আছে। আমরা আসলে সারফেসের অবস্থা নিয়ে কথা বলতে পারতেছি না। এখানে সারফেসের অবস্থার উপর ডিপেন্ড করে এই অনেকগুলো ইনফরমেশন আরো বলা দরকার, যে কি ধরনের সারফেস, সেই সারফেসটা থেকে কিভাবে যায় আসলে। এই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করতেছি না, এই জন্য আমরা সেটা স্কিপ করতেছি বা করতে বাধ্য হচ্ছি। এই কারণে সারফেসের উপর ডিপেন্ড করে আমাদের থিওরামটা সে চেঞ্জ হচ্ছে। এখানে বলা হয়েছে পিস ওয়াইজ স্মুথ সারফেস হতে হবে এবং ওরিয়েন্টেশন বা পিস ওয়াইজ স্মুথ ক্লোজ সারফেস, এই ধরনের কিছু কন্ডিশন আছে। এই কন্ডিশন গুলোর উপর ডিপেন্ড করে আমাদের আসলে ম্যাথের ফর্মুলাটা চেঞ্জ আসতেছে। আর পরীক্ষার সময় তোমাদের এই অসুবিধা নাই, তোমরা অ্যাপ্লাই করতে পারবা, সেই ফর্মুলা সেভাবে দেওয়া হবে। পরীক্ষার সময় যখন দেওয়া হবে তখন তোমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবা, এরকম টাইপের মেথড দেওয়া হবে, সারফেস চিনতে হবে না। যে এক্সাম্পল 2 কি সবাই বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন থাকলে বলো। একটা বক্স, সেই বক্সের এই চারিদিক থেকে কি পরিমাণ ফ্লাক্স বের হয়ে আসতেছে, এটা কিউব, কিউব বক্সটা ইউনিট কিউব। আর সেই ইউনিট কিউবের চারপাশ থেকে কি ধরনের ফ্লাক্স বের হয়ে আসতেছে সেটা বের করতে বলা হয়েছে। আর এই যে ফ্লাক্সটা বের হচ্ছে তার জন্য একটা ভেক্টর ফিল্ড কাজ করতেছে, সেই ভেক্টর ফিল্ডটা হচ্ছে ফোর্স ফিল্ড। এই ফোর্সটা এই সারফেসের উপর থেকে চারিদিকে ফ্লাক্সের পরিমাণ বা ফ্লো বের হয়ে যাচ্ছে, কিন্তু এই ফ্লোর পরিমাণটা কত। আর ফ্লাক্স মানে কি, ইউনিট টাইমে কি পরিমাণ ফ্লো চলে যাচ্ছে বা বের হচ্ছে। আর সেই টাইমটা ইউনিট টাইমে বের করার জন্য আমরা যে ফর্মুলা ইউজ করব সেটা হচ্ছে এই ফর্মুলা। এই ফর্মুলাকে আমরা সরাসরি ত্রিপুরি ইন্টিগ্রেশন নিতে পারি। তাহলে এখানে ডাইভারজেন্ট এফ কিভাবে বের করতে পারি? নর্মাল যেভাবে আমরা শিখেছি এর আগে, যে ডট প্রোডাক্ট, ডের অপারেটরের সাথে ডট প্রোডাক্ট করলে আমাদের এই মানটা আসবে। আর এই মানটা যখন আসবে সেটা ডাইভারজেন্ট এফ। তা বলো তো এন এর মানটা কিভাবে বের করব? এন এর মানটা এখানে বের করার দরকার নাই, কারণ হচ্ছে এখানে এন বের করা লাগবে না। সরাসরি ডাইভারজেন্ট এই টার্মটার পরিবর্তে আমরা কি লিখবো? ডাইভারজেন্ট এফ এবং ট্রিপল ইন্টিগ্রেশন সলভ করবো। যেহেতু ট্রিপল ইন্টিগ্রেশন সলভ করবো, তাহলে এক্স এর লিমিট কত? 0 থেকে 1, ওয়াই লিমিট 0 থেকে 1, জেড এর লিমিট 0 থেকে 1। এই লিমিট গুলো যদি বসানোর মাধ্যমেই আমাদের ম্যাথ শেষ হবে। দেখো তো কোনো কোশ্চেন থাকলে বলো তো। স্যার লিমিট 0 থেকে 1 কি স্যার ইউনিট কিউব হওয়ার জন্য হয়েছে? হ্যাঁ, ইউনিট কিউব হয়েছে। এবং গ্রাফটা দেখো, গ্রাফে এখানে স্পষ্ট বলা হয়েছে, গ্রাফটা যদি আমরা দেখি, যে গ্রাফটা যে আঁকা হয়েছে এখানে ইউনিট কিউব এই 0 পয়েন্ট, এটা 0 থেকে দেখো এই লিমিটটা 1, এখানে 0 থেকে এটা হচ্ছে 1। সিমিলারলি এখানে 0 থেকে কত পাচ্ছি? 1 পাচ্ছি। মানে আমরা গ্রাফ দেখে, এই ফিগার দেখে আমরা বুঝতে পারতেছি। স্যার এক্সামে কি গ্রাফ দেওয়া থাকবে? এক্সামে যদি গ্রাফ দেওয়া থাকে, গ্রাফ দেখে বুঝতে হবে এভাবেই। অথবা যদি এক্সাম্পল 3 দেখো, এখানে গ্রাফ দেওয়া নাই, এখানে গ্রাফটা তোমাকে একে নিয়ে বুঝতে হবে। আর কারো কোনো কোশ্চেন আছে এক্সাম্পল 2 তে? না স্যার। আচ্ছা, এক্সাম্পল 2 তে যদি কোশ্চেন না থাকে আমরা এক্সাম্পল 3 করাই। এই ম্যাথ গুলা খুব সহজ। এই জন্য সহজ বলতেছি যে সবগুলো একই রকম নিয়মের, সামান্য এদিক সেদিক চেঞ্জ। মানে তোমাকে নতুন কোনো ম্যাথ করতে হচ্ছে না। যারা ডাবল ইন্টিগ্রেশন আর ট্রিপল ইন্টিগ্রেশন পারবে, আর হচ্ছে এই কোঅর্ডিনেট চেঞ্জ করতে পারবে, তাদের জন্য এই ম্যাথ গুলা খুবই সহজ হয়ে যাবে। এবং এই ম্যাথ গুলো প্রায় একই টাইপের ম্যাথ, একই টাইপের, হয়তো বা একটা সিলিন্ডার, হয়তো বা একটা কিউব, অথবা স্ফিয়ার, অথবা একটা সার্কেলের পোর্শন, প্রায় সিমিলার টাইপের, বেশি কঠিন টাইপের কোনো শেপ থাকতেছে না। তার মোটামুটি এক টাইপের ম্যাথ যখন তুমি পাবা, তুমি যখন এই ম্যাথ গুলো প্রচুর প্র্যাকটিস করবা, পরীক্ষার সময় দেখবা শুধুমাত্র সামান্য ভ্যালু চেঞ্জ, কিন্তু ম্যাথ একই রকম প্রায়। তখন তোমার আর মানে বেশি কষ্ট করতে হবে না, আবার সময় লাগবে না।
শুধু তোমাকে ফর্মুলা গুলোটা কোথায় কোনটা অ্যাপ্লাই করতে হয় সেটা মনে রাখতে হবে। সারফেস ইন্টিগ্রেশনের তিনটা ফর্মুলা, মানে তিন ভাবে ম্যাথ করা যায়। সরাসরি ডিরেক্টলি সারফেস ইন্টিগ্রাল 15.5 এ, 15.6 এ সারফেস ইন্টিগ্রেশন অ্যাপ্লিকেশন আমরা ডাবল ইন্টিগ্রেশনের মাধ্যমে সলভ করলাম, আর 15.7 এ এখন করতেছি ডাইভারজেন্স থিওরেমের মাধ্যমে সারফেস ইন্টিগ্রাল। মানে সারফেস ইন্টিগ্রেশন আমরা তিন ভাবে করতে পারি। এই ফর্মুলাটা শুধু কোথায় কোনটা অ্যাপ্লাই করবো সেটা তোমাকে একটু অর্গানাইজ করতে হবে, খুব বেশি সময় লাগবে না। এই 3 চ্যাপ্টার পড়তে ঘন্টাখানিক সময় লাগবে, কারণ ম্যাথের সংখ্যাও খুব কম। সার্ভিস ইন্টিগ্রেশনের ম্যাথ ছিল মনে হয় 2টা, আর এর আগে চ্যাপ্টারে একটা 3টা, এই চ্যাপ্টারে 2-3টা। খুব অল্প অল্প মানে ম্যাথের উপর আসলে এই চ্যাপ্টার গুলো দেওয়া হয়েছে, অত ডিটেল দেওয়া হয় নাই। আচ্ছা আসো আমরা এক্সাম্পল 3 একটু দেখি। বলা হচ্ছে ইউজ ডাইভারজেন্স থিওরেম। পুরো সময় খেয়াল রাখতে হবে কোন থিওরেম অ্যাপ্লাই করতে বলা হয়। যদি থিওরেম ছাড়া অন্য কোনো কিছু অ্যাপ্লাই করা হয় তাহলে সেখানে সে 0 পাবে। এই ম্যাথটাও কিন্তু অন্যভাবে করা যাবে, এর আগের চ্যাপ্টারের নিয়মে করা যাবে, কিন্তু এখানে ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করতে বলা হয়েছে, তার মানে আমাদের ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করতেই হবে, এছাড়া আমরা অন্য কিছু করতে পারবো না। আচ্ছা দেখো এখানে বলা হয়েছে ইউজ ডাইভারজেন্ট থিওরেম টু ফাইন্ড দা আউটওয়ার্ড ফ্লাক্স, মানে যেই ফ্লাক্সটা বাইরের দিকে চলে যাচ্ছে, এখান থেকে বাইরের দিকে চলে যাচ্ছে, ভেক্টর ফিল্ড দেওয়া আছে এফ, আর কোন সারফেস দিয়ে যাচ্ছে সেই সারফেসটা দেওয়া আছে। এই সারফেসটা যদি দেখো বলা হয়েছে সিলিন্ডার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার 9, আর জেড ইকুয়াল টু 0 এবং জেড ইকুয়াল টু 2। তার মানে আমরা যদি দেখি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9 মানে হচ্ছে এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে জেড। তাহলে আমরা 3 রেডিয়াসের একটা সার্কেল পাচ্ছি, সেই সার্কেলকে যদি আমরা এক্সটেন্ড করি তাহলে সিলিন্ডার পাওয়া যাবে। এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারের এখানে এক্স ওয়াই তলে জেড এর মান হচ্ছে 0, আর এইখানে সিলিন্ডারের উপরে জেড ইকুয়াল টু 2। জেড ইকুয়াল টু 0 হচ্ছে এক্স ওয়াই প্লেন, আর জেড ইকুয়াল টু 2 হচ্ছে উপরে এই পোর্শনটা। এই যে সিলিন্ডার পাওয়া যাচ্ছে, এই সিলিন্ডারের চারপাশ থেকে ফ্লো গুলা বের হয়ে আসতেছে, এদিক দিয়ে নানান দিক থেকে বের হয়ে আসতেছে ফ্লো গুলা। এই যে ফ্লো গুলো চারিদিক থেকে বের হয়ে যাচ্ছে, আর এই যে বের হওয়ার জন্য একটা ফোর্স দরকার, সেই ফোর্সটা হচ্ছে এফ দেওয়া আছে। এখন বলা হয়েছে এই সারফেস থেকে, এই যে সারফেস তৈরি হয়েছে 3 ডাইমেনশনাল সারফেস, এই সারফেস থেকে কি পরিমাণ ফ্লো বের হচ্ছে ডাইভারজেন্ট থিওরেম দিয়ে অ্যাপ্লাই করে তারপর বড়। তাহলে আমাদের যে ফর্মুলা ছিল যে এফ ডট এন ডিএস, এর আগে চ্যাপ্টারের ফর্মুলা, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য আমাদের কি করতে হবে, ডাইভারজেন্ট অফ এই জায়গাটায় আমরা কি বসাবো, এই রিপ্লেসমেন্টে ডাইভারজেন্ট অফ এফ বসাই দিব এখানে। আর দেখো তো এই ফাংশনের ডাইভারজেন্ট এফ বের করতে পারো কিনা। Yes, sir. সবাই কি ডাইভারজেন্ট অফ এফ বের করা বুঝতে পারছো? Yes, sir. স্যার আচ্ছা দেখো এখন ত্রিপল ইন্টিগ্রেশন করব আমরা। ত্রিপল ইন্টিগ্রেশন করব আমরা, এখানে তার তার ফিগারটা দেওয়া আছে, মানে সারফেসটা দেওয়া আছে, সলিড সারফেসটা দেওয়া আছে। এখানে আমাদের ডাইভারজেন্ট বের করা হয়েছে। এখানে যখন ত্রিপল ইন্টিগ্রেশন করব আমরা সবসময় চেষ্টা করব যে যা দেওয়া থাকবে সেটা যদি সিলিন্ডার হয়, এই শেপটা কি, আমাদের যে সারফেসটা দেওয়া আছে 3 ডাইমেনশনাল একটা সারফেস, এই সারফেসটা কি টাইপের, একটা সিলিন্ডার না? একটা সিলিন্ডার যদি হয় তাহলে সিলিন্ডারিক্যাল, আমি সিলিন্ডারিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করি তাহলে আমার ম্যাথ করতে সুবিধা হবে।
যেটা স্ফিয়ার হয়, তাহলে আমি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করি, তাহলে আমার ম্যাথ করতে সুবিধা হবে। তো এই জন্য ইন্টিগ্রেশনটা সহজে করার জন্য আমরা একটা ফরমেশন চেঞ্জ করে নিব, কোঅর্ডিনেট সিস্টেম চেঞ্জ করে নিব। কোঅর্ডিনেট সিস্টেম চেঞ্জ করলে আমাদের ম্যাথগুলো খুব ইজি হয়ে যাবে। আর এই কারণে কোঅর্ডিনেট সিস্টেম চেঞ্জ করা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের বলা হয়েছিল 11.8 চ্যাপ্টার পড়ানোর সময় যে 11.8 চ্যাপ্টার ম্যাথ সব জায়গায় কাজে লাগবে, কারণ 11.8 চ্যাপ্টারে যে কোঅর্ডিনেট চেঞ্জ করার টেকনিক শেখানো হয়েছিল এবং অনেক সময় নিয়ে শেখানো হয়েছিল, এবং প্রায় একটা ক্লাস মোটামুটি শিখেছিলাম। কারণ হচ্ছে 11.8 চ্যাপ্টার সরাসরি পরীক্ষা আসার মতো খুব বেশি ম্যাথ নাই, কিন্তু তার যে অ্যাপ্লিকেশন গুলো কাজে লাগে সেগুলো সব চ্যাপ্টারে লাগতেছে এখন। আচ্ছা দেখো, এখন আমরা যখন এখানে ট্রিপল ইন্টিগ্রেশন করব, ট্রিপল ইন্টিগ্রেশন করার সময় এখানে আমাদের এই কোঅর্ডিনেটকে চেঞ্জ করে নিব সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে। তবে আর থিটা এবং জেড ছিল আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তার মানে এখানে এক্স ওয়াই জেড এর পরিবর্তে আমাদের কি আসবে, এক্স ওয়াই জেড এর রিপ্লেসমেন্টে আমরা এখানে আর থিটা জেড এ কনভার্ট করব। তাহলে এখানে দেখো তো এই টার্মে কোথাও কি থাকবে না, কোথাও এক্স ওয়াই থাকবে না। তাহলে এখানে কি লেখা যায় 3 কে কমন নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে আর স্কোয়ার। জি স্যার লেখা যায়। আর 2z আর ডিভির পরিবর্তে কি লেখা যায়, আর ডি আর ডি থিটা। আর যেখানে আর এর লিমিট আর থিটার লিমিট কি হবে, জেড এর লিমিট তো দেওয়া আছে সরাসরি এখানে, সিলিন্ডারের এক্স ওয়াই প্লেন জেড এর মান 0 এবং জেড ইকুয়াল টু 2। এটা ছিল সিলিন্ডারের এই পোর্শনটুকু। আর এক্স ওয়াই তো সার্কেল যে হবে, সার্কেলের লিমিট সবসময় জানা ফিক্স, মুখস্থের মতো অনেকটা। সার্কেলের রেডিয়াস কত, এখানে রেডিয়াস হচ্ছে 3, তো আর এর লিমিট কত হবে 0 থেকে 3। আর থিটার মান হচ্ছে 0 থেকে 2 পাই। এবং যদি আমরা এখন ইন্টিগ্রেশন সলভ করি তাহলে আমাদের মোটামুটি ফ্লাক্সের পরিমাণ বের হয়ে যাবে। সবাই একটু এই ম্যাথটা দেখো 2-3 মিনিট, তারপর আবার কোশ্চেন আনসার দিচ্ছি।
কারো কি কোনো কোশ্চেন আছে? এক্সাম্পল 3 তে কারো কি কোনো কোশ্চেন আছে? নো স্যার। দেখো এক্সাম্পল 4টা সবাই বুঝতে পারবে না, দেখো তো। আচ্ছা আমি একটু বুঝাই নিই প্রথমে। এটাকে বললাম যে আমাদের সবসময় চেষ্টা করবো আমরা, যদি আমাদের যে সলিড দেওয়া থাকবে সেই সলিডটা যদি সিলিন্ডার হয় তাহলে ম্যাথটাকে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে যাব। সলিডটা যদি স্ফিয়ার হয় তাহলে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে যাব। আসলে আমরা দেখি ম্যাথ একই টাইপের, ম্যাথ একই রকম, এক্স কিউব ওয়াই কিউব জেড স্কোয়ার বা একই টাইপের সব ইনফরমেশন গুলো আসবে মোটামুটি। তারপরে তোমাকে শুধু একটা নতুন বলতে, এই যে ম্যাথটা যারা করতে পারবা, এই ম্যাথটা হচ্ছে কি ট্রিপল ইন্টিগ্রেশন 14.6 চ্যাপ্টারের। ট্রিপল ইন্টিগ্রেশন যারা পারে এই সম্পূর্ণ ম্যাথটা ট্রিপল ইন্টিগ্রেশন, শুধু এডিশনাল অল্প একটু টার্ম অ্যাড হয়েছে। তার মানে তুমি তোমার সিলেবাসকে অনেক ছোট করে নিয়ে আসতে পারো। কেউ আনতে পারো। দেখো বুদ্ধিমানের কাজ হচ্ছে 15.1 থেকে শুরু করে, 15.1 আসলে পড়ার মতো কিছু নাই, 15.1 থেকে 15.4 এগুলো একসাথে পড়বা। আর 14.6 থেকে শুরু করে 15.4, 5, 6 এবং 7, সরি 4 না, 5, 6, 7, এই এই সবগুলো চ্যাপ্টার 8 প্রায় একই কনসেপ্টের চ্যাপ্টার, এগুলো একসাথে পড়বা। আর হচ্ছে বাকি সিলেবাস আর বাকি অংশগুলো আবার একটু এই 14.1, 2, 3, 4, 5 এগুলো আবার একসাথে পড়বা। এতে যে জিনিসটা হবে, কনসেপ্টের মধ্যে প্যাচ লাগবে না, এবং এক টাইপের কনসেপ্ট নিয়ে যখন একসাথে ম্যাথ করবা তখন সবগুলোর সাথে সিমিলারিটি খুঁজে পাবা এবং তোমার পরিশ্রম কমে আসবে। যত বেশি টেকনিক অ্যাপ্লাই করবা তত তোমার পরিশ্রম কমে আসবে। তার মানে কি, পড়ালেখার বিষয়টা হচ্ছে কত টেকনিক্যালি আমি কম পরিশ্রম করে ভালো রেজাল্ট করতে পারি এবং বেশি শিখতে পারি। কিন্তু তুমি যদি 15 পয়েন্ট একদম একটা একটা চ্যাপ্টার শুরু করে আসো এইভাবে, তাহলে দেখা যাচ্ছে তোমার বেশি পরিশ্রম হবে, একই কাজ বারবার করতে হবে, আবার ব্রেনের উপর অনেক চাপ যাবে। এই কারণে হচ্ছে ব্রেনের উপর কতটা চাপ কমায় নিয়ে আসা যাওয়া যায় এবং কত সুন্দর অর্গানাইজ হতে পারা যায়। আমি পরে মানে নেক্সট আরো একটা ক্লাস আছে তখন আমরা সব বলবো যে কিভাবে আসলে তুমি যদি পড়ো তোমার পড়ার সুবিধা হবে। এখন আমরা যেটা দেখি যে এখানে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে যেটা বলা হয়েছে, একটা ডাইভারজেন্স থিওরি অ্যাপ্লাই করতে বলা হয়েছে। এই ডাইভারজেন্স থিওরি অ্যাপ্লাই করার মাধ্যমে একটা হেমিস্ফিয়ার, আর হেমিস্ফিয়ার নিয়ে মনে হয় অনেকক্ষণ কথা বলছিলাম একটা ক্লাসে। হেমিস্ফিয়ার তো সবাই বুঝো মনে হয়, কারণ কোনো কোশ্চেন আছে হেমিস্ফিয়ার নিয়ে? অর্ধগোলককে আমরা হেমিস্ফিয়ার বলি। দেখো এর হচ্ছে ইউজ দ্য ডাইভারজেন্ট থিওরেম টু ফাইন্ড দ্য আউটওয়ার্ড ফ্লাক্স অফ দ্য ভেক্টর ফিল্ড, মানে এফ এর মান দেওয়া আছে। এখন তোমার যে দরকার সেটা হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন বের করার জন্য আহ, একটা সারফেস দরকার। এই সারফেসটা দেওয়া আছে, এই সারফেসটা হচ্ছে অর্ধগোলক, মানে এর রেডিয়াস অর্ধগোলক। তার মানে আমরা যদি জেড এর মান 0 বসাই তাহলে কি পাবো, এক্স ওয়াই তলে পাবো হচ্ছে একটা সার্কেল এর রেডিয়াসের, আর তার উপরের পোর্শনটা হচ্ছে আমাদের যে হেমিস্ফিয়ার বা অর্ধগোলকের এই ইকুয়েশন। এখন যদি আমরা করি তাহলে এই ইকুয়েশন মানে এই চারপাশ থেকে কি পরিমাণ ফ্লো বের হয়ে আসতেছে সেই ফ্লাক্সের পরিমাণটা আমরা বের করতে চাই। আর ফ্লাক্সের পরিমাণ যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের ডাইভারজেন্স থিওরি অ্যাপ্লাই করতে হবে। তাহলে এফ ডট এন এই ফর্মুলা ইউজ করতে পারি। এই ফর্মুলা ইউজ করতে পারলে এখান থেকে এন এর মান বা এফ এর মান ডট প্রোডাক্ট বের করে করতে পারি। ডাবল ইন্টিগ্রেশন চলে যেতে হবে আমাদের এক্স এর তলে বা প্লেনে, ওটাও করা যায়। কিন্তু এখানে যেহেতু বলা হয়েছে ডাইভারজেন্স থিওরি অ্যাপ্লাই করতে হবে, এই জন্য আমরা এফ ফাংশনকে প্রথমে ডাইভারজেন্ট বের করলাম। এখানে এই এফ ডট এন ডিএস এর পরিবর্তে আমরা ডাইভারজেন্ট অফ এফ ইনপুট দিলাম এবং ডিএস এর পরিবর্তে ডিভি ট্রিপল ইন্টিগ্রেশন ইউজ করলাম। তার মানে এখন একটা ট্রিপল ইন্টিগ্রাল।
এই ত্রিপল ইন্টিগ্রেশনটা কোন কোঅর্ডিনেট সিস্টেমে আছে? এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমে আছে। আমাদের এখন কাজ হচ্ছে এই কোঅর্ডিনেট সিস্টেমটাকে আমরা চেঞ্জ করে স্ফেরিক্যাল নিব। তুমি চাইলে এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমে করতে পারো, কিন্তু ম্যাথটা কঠিন এবং বড় হয়ে যাবে। স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম নিলে আমাদের লিমিট এক হিসাবে মুখস্থ, আমরা সিলিন্ডারের লিমিট মুখস্থ, আমাদের স্ফিয়ারের লিমিট মুখস্থ, আমাদের বেসিক্যালি এই সবগুলো লিমিটই 14.6 এগুলো পড়ানো হয়েছে না, ওই লিমিটগুলো যদি বের করতে পারি সবগুলোই মোটামুটি একদম ফিক্স জানি আমরা। আচ্ছা এখন দেখো এখানে আমরা যদি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম নিব তাহলে আমাদের কি আসবে? ভেরিয়েবল রো, থিটা, ফাই। তাহলে আমরা এখানে রো এর মান কত হবে? রোর মান হবে 0 থেকে গোলকের রেডিয়াস মানে এ, রো লিমিট হচ্ছে 0 থেকে এ। আর যেহেতু অর্ধেক গোলক, তা ফাই লিমিট কত হচ্ছে? ফাই লিমিট হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি, π/2। আর থিটা যেহেতু এক্স ওয়াই প্লেনের চারদিকে 360 ডিগ্রি, থিটার মান কত? 0 থেকে 2π। আমরা এখন এখানে তাহলে এই সম্পূর্ণ এখানে 3 কমন নিলে কি পাচ্ছি? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, মানে 3 রো স্কোয়ার। আর ডিভি পরিবর্তে আমরা লিখতে পারি রো স্কোয়ার সাইন ফাই ডি ফাই ডি রো ডি ফাই ডি থিটা। তাহলে আমরা করসপন্ডিং লিমিট গুলো বসাই দিই এখানে। এই লিমিটটা এখানে বসাচ্ছি, এই লিমিটটা এখানে বসাচ্ছি এবং এই লিমিটটা এখানে বসাই দিচ্ছি। তারপরে আমরা আগে চ্যাপ্টারের মতো ম্যাথ সলভ করলে আমাদের ফ্লাক্সের পরিমাণ বের হয়ে যাবে। দেখো তো সবাই বুঝতে পারো কিনা ম্যাথটা? সময় নাও, 2-3 মিনিট সময় নাও, আবার আমাকে কোশ্চেন করো। দেখো তো কার কোনো কোশ্চেন আছে কিনা। এই ম্যাথে কারো কোনো কোশ্চেন আছে?
স্যার অর্ধগোলকের জন্য 0 থেকে পাই পর্যন্ত হওয়ার কথা না, কারণ টোটালটা যদি 2 পাই হয়। হ্যাঁ দেখো, এখানে অর্ধগোলকের জন্য বা হেমিস্ফিয়ারের ক্ষেত্রে আহ, যে ব্যাপারটা কাজ করে সেটা হচ্ছে, এটা হচ্ছে জেড এক্সিস আর এটা হচ্ছে এক্স ওয়াই তল বা প্লেন। আমরা যেটা করি, আমরা এখানে 90 ডিগ্রি, এখানে কার্ভ নেই 90 ডিগ্রি। এটা ফাই এর মান হচ্ছে 0 থেকে π/2। তারপর যেটা করা হয়, এইটা, এই যে পয়েন্ট, এই পয়েন্টটাকে এক্স ওয়াই তলে 360 ডিগ্রি ঘুরে নিয়ে আসো। থিটার মান কত হবে? থিটার মান হচ্ছে 0 থেকে 2π। স্যার আমাদের তো বাকি আরো আরো একটু পার্ট থাকে না? না, কোশ্চেন বুঝিনি। স্যার এইটা মানে বাকি আরো একটু পার্ট আছে না এটার পরে? আমরা তো জাস্ট ওয়াই জেড আর ওয়াই এর মধ্যে যে এইটা করছি এটার জন্য এই সাইডে আরো একটা পার্ট আছে না? আমি বইয়ে যেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইটা হচ্ছে সম্পূর্ণ আমাদের গোলক। আর বইয়ে যে দেখতে পাচ্ছো, বইয়ে আরেকটা পার্ট কোনটা? মানে বইয়ের ওটা দেখে মনে হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত যাচ্ছে। না, 0 থেকে π পর্যন্ত কিভাবে থাকবে? অর্ধেক গোলক তো, গোলক তো ফুল না। গোলক যদি ফুল হয়, দেখো জেড এর সাথে যে কোণটা হয়েছে, জেড এর সাথে ওয়াই যে কোণটা দেখানো হয়েছে, জেড এর সাথে ওয়াই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। যদি এই কোণটা নেগেটিভ জেড পর্যন্ত আসতো, তাহলে এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি। আর জেড এর সাথে এই কোণটাকে বলা হচ্ছে ফাই। আর থিটা মানে কি? এক্স ওয়াই তোর চারিদিকে যে গোলকটা অর্ধেক হয়, তা গোলকের সম্পূর্ণ কোণটা কত হবে? গোলকের সম্পূর্ণ হচ্ছে লিমিট 0 থেকে স্যার বুঝতে পারছি। এই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে এখানে? দেখো তো। স্যার পায়ের লিমিটটা স্যার আবার একটু বললে ভালো হতো স্যার, ওটা একটু স্যার বুঝতে পারিনি। আচ্ছা দেখো, দেখো এক্স ওয়াই জেড, এখন যদি এভাবে চিন্তা করি আমরা, যদি এরকম হইতো, এখানে এটা হচ্ছে নেগেটিভ জেড। এখন যদি মনে করো এই একটা কার্ভ নিলাম, এটা বলতো এখানে অ্যাঙ্গেল কত? স্যার পাই স্যার। 0 থেকে এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটা কত? পাই না? জি স্যার পাই। তার এখন আমি যদি এই কার্ভটাকে এক্স ওয়াই তো চারিদিকে নিয়ে ঘুরে ঘুরে নিয়ে আসি 360 ডিগ্রি, তাহলে সেটা কি হবে? একটা গোলক তৈরি হবে। তখন স্যার 2 পাই হবে স্যার রেঞ্জ।
এই কার্ভটা যদি 30-60 ডিগ্রি রোটেট করা হয়, জেড এক্সিস কে মাঝখানে মূল এক্সিস চিন্তা করে, এই এক্সিস কে সেন্টার চিন্তা করে চারিদিকে যদি ঘোরাও এই জিনিসটা, তাহলে কি হবে? তাহলে কত পাওয়া যাবে? তাহলে পাওয়া যাবে 360 ডিগ্রি। তার মানে হচ্ছে এক্স ওয়াই চারিদিকে, মানে জেড হচ্ছে মাঝখানে, জেড কে মাঝখানে রাখলাম, চারিদিকে ঘুরে আসলাম, তাহলে কত ডিগ্রি হচ্ছে? তাহলে 360 ডিগ্রি আসতেছে। আর তার মানে এই তলের দিকে হচ্ছে কি, কোণটা হচ্ছে 0 থেকে 2 পাই। আর যে সাথে কোণটা কত, 0 থেকে পাই। যদি অর্ধেক হয়, এমএস তার মানে কি অর্ধেক, অর্ধেক হলে কি হবে? এই অর্ধেক মানে উপরের পোর্শনটা, এই কোণটা কত হবে? 90 ডিগ্রি স্যার। মানে যেটার সাথে ওয়াই দেখা যায়, যে পোর্শনটা দেখানো হয়েছে, এটা 90 ডিগ্রি হয়ে যাবে। আর 90 ডিগ্রি যদি হয়, তার মানে আমাদের ফাইয়ের মানটা, ফাইয়ের লিমিটটা কত হবে? 0 থেকে শুরু করে বড় হয়ে 90 ডিগ্রির মাঝে হবে। আর কারো কোনো কোশ্চেন আছে এই ম্যাথের ইনফরমেশন রিলেটেড বা লিমিট রিলেটেড? আর কারো কোনো যদি কোশ্চেন না থাকে, তাহলে আমাদের চ্যাপ্টারের মোটামুটি কনসেপ্ট এবং ম্যাথ শেষ। আমাদের আরেকটা চ্যাপ্টার বা 2টা চ্যাপ্টার বাকি আছে, খুব অল্প পরিমাণ পড়া বাকি আছে। নেক্সট ক্লাসে আমরা সিটি পরীক্ষা নিব। সিটি পরীক্ষার সিলেবাস কি বলা হয়েছিল? স্যার 15.4, 5 and 6. আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে, মানে আজকে লেকচার তো আমরা 15.7 পড়াইছি, তার মানে এর আগে লেকচার পর্যন্ত ছিল আর কি, জি স্যার। 15.4, 5 এবং 6। সবাই আরেকটু খাতায় নোট নোট করে নিতে পারো। 15.4, 15.5 আর হচ্ছে 15.6। সিটি নাম্বার 5। আচ্ছা, নেক্সট স্যাটারডে মানে হচ্ছে 26 তারিখ। সিটি পরীক্ষা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সিটি রিলেটেড আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। সবাই কি সিলেবাস বুঝতে পারছো? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, আর কারো কোনো অন্য কোনো লেকচারের বা অন্য কোনো টপিক্সে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার আমার কিছু প্রবলেম ছিল স্যার 15.4 এর এক্সারসাইজের ম্যাথের। আচ্ছা, আমরা এই ক্লাসের পর অংশে এবং এরপরে আর কি ক্লাস শেষ করে তারপর আমরা সাথে আলোচনা করবো পার্সোনাল প্রবলেম গুলো নিয়ে। ওকে স্যার। আব্দুল্লাহ মামুন। Yes, sir.